রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি গত 3 বছর ধরে ইউক্রেনের বন্ধু হিসেবেই ছিল আমেরিকা, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমরা দেখছি যে কিয়েভ নিয়ে ওয়াশিংটনের অবস্থা কিছুটা নড়বড়ে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মোটামুটি ভাবে ইউক্রেনকে সে প্রতিপক্ষ হিসাবে প্রায় ঘোষণা করে দিয়েছে। কারণ যাকে কেন্দ্র করে যুদ্ধটা মানে জেলেন্সকিকেই হচ্ছে আমাদের প্রধান মিত্র হিসাবে 3 বছর আমরা সাহায্য করে গেলাম আমেরিকা থেকে। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে বলছেন যে সে একজন ডিকটেটর। 6টা প্রস্তাব উঠেছে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে গত 3 বছরে। এর মধ্যে 4টাই উঠেছিল হচ্ছে যে বছর যুদ্ধ শুরু হয়েছিল 2022 সনে। এর প্রত্যেকটাকেই আমেরিকা বিরোধিতা করেছিল এবং নাকচ করে দিয়েছিল। শান্তি এবং প্রগতির জন্য যে আন্তর্জাতিক নিয়ম কানুন সেগুলোকে রক্ষা করার জন্য আমেরিকা গত 3 বছর ধরে একটা স্বাধীন ও সার্বভৌম দেশ যেটা ইউক্রেন তাকে সাপোর্ট দিয়ে আসছে। যেসব দেশে যুদ্ধ বিধ্বস্ত হয়েছে পরাশক্তি যারা তাদেরকে সাপোর্ট দিয়েছে, ইট ইজ নট কোনো মানবিক কারণে দেওয়া হয় নাই, এটা কোনো রকম ফ্রি সাপোর্ট না, এটা 3 গুণ দামে অস্ত্র বিক্রি করা, 3 গুণ দাম দিয়ে তাদের সহযোগিতা কনসালটেন্সি আদায় করা। এবং সেই ক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি গত 3 বছর ধরে ইউক্রেনের বন্ধু হিসেবেই ছিল আমেরিকা, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমরা দেখছি যে কিয়েভ নিয়ে ওয়াশিংটনের অবস্থা কিছুটা নড়বড়ে। এমনকি গত সোমবার 24 ফেব্রুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্তির দিন একটি প্রস্তাব উত্থাপন করা হয়। এই যে প্রস্তাবটি ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা দিয়ে থাকে, এতে ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার নিন্দা করা হয়েছে। এই প্রস্তাবের বিপক্ষে কিন্তু ভোট দিয়েছে আমেরিকা। আপনার কাছ থেকে যে বিষয়টি একটু জানবো সেটি হচ্ছে যে আমরা দেখছি আগামীকালকে জেলেন্সকি আসছে ওয়াশিংটন, তিনি সফর করবেন। ব্রিটেনের সাথে ট্রাম্পের একটা বৈঠক হয়েছে, বেশ ভালোভাবেই হয়েছে। ইউরোপ আমেরিকার সাথে বন্ধুত্ব ধরে রাখতে চায় কিংবা দৃঢ় করতে চায়, কিন্তু আমেরিকার অবস্থানটা আপনার কাছে কি মনে হচ্ছে? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি বললেন কিছুটা পরিবর্তন হয়েছে, আমার দৃষ্টিতে মনে হচ্ছে অনেকটাই পরিবর্তন হয়েছে। এটা কিছুটা পরিবর্তন বলা যাবে না, কারণ আমরা জানি গত 3 বছর যাবত যুক্তরাষ্ট্র প্রায় 300 বিলিয়ন ডলারের মতো জো বাইডেনের আমলে ইউক্রেনকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে, মানে সমরাস্ত্র দিয়ে, বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে। সেটা তো এই মুহূর্তে অনেকটা সাসপেন্ডেড রয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মোটামুটি ভাবে ইউক্রেনকে সে প্রতিপক্ষ হিসাবে প্রায় ঘোষণা করে দিয়েছে। কারণ যাকে কেন্দ্র করে যুদ্ধটা মানে জেলেন্সকিকেই হচ্ছে আমাদের প্রধান মিত্র হিসাবে 3 বছর আমরা সাহায্য করে গেলাম আমেরিকা থেকে। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে বলছেন যে সে একজন ডিকটেটর এবং তার আসলে যুদ্ধটা এভাবে শুরু করাই উচিত হয় নাই। এর মানে 180 ডিগ্রি ঘুরে গিয়ে প্রায় সমস্ত দায়টাই ইউক্রেনের উপর ডোনাল্ড ট্রাম্প চাপিয়েছে। সুতরাং এটাকে আমি ছোটখাটো কিছু ব্যত্যয় বা ছোটখাটো একটু পরিবর্তন মনে করি না, এটা অনেকটাই বড় পরিবর্তন। এমনকি আপনি যেটা একটু আগে উল্লেখ করলেন, আমেরিকার গত 3 বছরের এমন হয় নাই যে মানে জাতীয় পরিষদে, জাতিসংঘে কোনো ধরনের প্রস্তাব উঠেছে। এ পর্যন্ত বাই দ্য ওয়ে মোট 6টা প্রস্তাব উঠেছে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে গত 3 বছরে। এর মধ্যে 4টাই উঠেছিল হচ্ছে যে বছর যুদ্ধ শুরু হয়েছিল 2022 সনে। এর প্রত্যেকটাকেই আমেরিকা বিরোধিতা করেছিল এবং নাকচ করে দিয়েছিল। এমনকি যে নিরাপত্তা পরিষদে যখন এইসব প্রস্তাবনা উঠেছে আমেরিকা তার আগে, তখন কিন্তু এগুলি মানে আমেরিকা এগুলির বিরোধিতাই করেছে। এখন উল্টো দাঁড়াচ্ছে যে রাশিয়া যে ইউক্রেনকে আক্রমণ করেছে সেটার জন্য নিন্দা প্রস্তাবের আমেরিকা বিরোধিতা করেছে, এমনকি তারা স্থগিত থাকে নাই ভোটদান থেকে। সুতরাং পরিবর্তনটা অনেক বড়। তারপরে হচ্ছে নিরাপত্তা পরিষদে আমেরিকার যে ইয়েটা আর কি, যুদ্ধবিরতির জন্য যে শান্তি প্রস্তাব, সেটা কিন্তু ইউরোপিয়ান মিত্ররা ততটা পছন্দ করেনি। পছন্দ না করাতে তারা আসলে যুক্তরাষ্ট্রকে অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় নাই। তারা নীরবতা পালন করেছে। নিরাপত্তা পরিষদে তারা ভোটদান থেকে বিরত রয়েছে। ইউরোপের অনেক শক্তিশালী দেশ, এর মধ্যে ফ্রান্স, ইউকে রয়েছে, যারা হচ্ছে একটা ভিটো পাওয়ার সম্পন্ন দেশ। তারা ইচ্ছা করলে এটা থামিয়ে দিতে পারতো, কিন্তু সেটা ওরা করেনি। এর মানে হচ্ছে যে এখন মূলত মানে ডোনাল্ড ট্রাম্প পুতিনকেই তিনি খুবই বিশ্বস্ত বন্ধু মনে করছেন। এবং তার সাথে আপনি জানেন যে মিডল ইস্টে গিয়ে, সৌদি আরবে গিয়ে একটা মিটিংও করেছে আমেরিকার পক্ষ
রাশিয়ার সাথে, সেখানে ইউক্রেনকে আনা হয়নি, এমনকি ইউরোপকে আনা হয়নি। সুতরাং সংক্ষিপ্তভাবে বললে যে আমেরিকার যে পজিশন ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে, সেটা টোটালি 180 ডিগ্রি ঘুরে গিয়েছে, এবং আমেরিকা উল্টো টাকা ইউক্রেনকে না দিয়ে যেটা দাবি করছে যে আমরা যে এত টাকা দিলাম গত 3 বছরে, এই টাকা তোমরা উসুল করা শুরু করো। ইনফ্যাক্ট সে $500 বিলিয়ন দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প। এটা শেষ পর্যন্ত টিকেনি, কিন্তু এখন যে এই চুক্তিটা আগামীকাল হতে যাচ্ছে, আপনি যেটা বলেন জেলেনস্কি আসবে ওয়াশিংটনে, সেটা কিন্তু এক ধরনের যে ইউক্রেনের যে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, সেইগুলির এক ধরনের বন্ধক দিতে সে এখানে আসছে। সেটা সে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে খনিজ সম্পদের যে লাভ, খনিজ সম্পদের যে মজুদ, সেটাকে ভাগাভাগি করে নিতে রাজি হয়েছে। কারণ এটা অনেকটা হচ্ছে যুদ্ধের যে খরচ করা হয়েছে এটা উসুল করতে গিয়ে। সুতরাং সব দিক থেকে দেখা যাচ্ছে ইউক্রেন এখন খুবই কোণঠাসা অবস্থায় রয়েছে, এবং সে মিত্রহীন অনেকটা হয়ে পড়েছে। ইউরোপ তার পাশে থাকার চেষ্টা করছে, কিন্তু যুক্তরাষ্ট্র মূলতই এখন রাশিয়ার পক্ষ দৃশ্যত নিয়েছে আর কি। সেটা 180 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড বলে আমি মনে করি। এটা একটু ব্যত্যয় না, একটু সরে আসা না তাদের পজিশন থেকে। ইউক্রেনকে দূরে ঠেলে দিয়ে রাশিয়াকে কাছে টানার আমেরিকার যে নীতি কিংবা ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, এটার আসলে রাজনৈতিক কারণ কি মনে হচ্ছে আপনার কাছে? রাজনৈতিক কারণ আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে বিজনেসটাই সবচেয়ে বেশি বোঝে, এবং আপনি জানেন যে উনি ডিল মেক করতে পছন্দ করে। তো দুইজনকে যদি কম্পেয়ার করে যে রাশিয়া ভার্সেস হচ্ছে ইউক্রেন, তাহলে রাশিয়ার সাথে তার যদি বন্ধুত্বটা বাড়ানো যায়, এবং আমরা এটাও জানি যে ডোনাল্ড ট্রাম্পের যে পলিটিক্যাল অ্যালাইনমেন্ট, তিনি সবসময় শক্তিধর যে স্বৈরতান্ত্রিক যে স্বৈর শাসক তাদেরকে সে অনেক বেশি প্রিফার করে। এখানে শুধু পুতিন না, সেখানে শি জিনপিং এর সে ভক্ত ছিল, তারপরে কিং জং উন, তারপরে হচ্ছে এরডোয়ান, হাঙ্গেরির ওরবান, সবারই সে হচ্ছে খুব ভালো প্রশংসা করে আর কি। সেই দৃষ্টিকোণ থেকেও রাশিয়ার পক্ষ নেওয়াটাই তার জন্য যুক্তিযুক্ত, কারণ রাশিয়ার একজন স্ট্রংম্যান রয়েছে পুতিন। প্লাস তাদের সাথে সম্পর্কটা যদি ভালো হয়, তাহলে তাদের যে অনেক ধরনের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রেই তারা অনেক বেশি লাভবান হবে ইউএস, এটা আমার ধারণা। আমাদের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেনের সাথে আমেরিকার বন্ধুত্বের জায়গাটা বেশ নড়বড়ে হয়েছে, এবং রাশিয়াকে আমেরিকা কাছে টানছে। বিশ্ব রাজনীতির এই নাটকীয় মোড়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি যেভাবে দেখছি, ইটস টু আর্লি টু মেক এনি কমেন্ট, বাট হোয়াট হ্যাপেন বাই দিস টাইম, যে আমেরিকার যে নীতি গত 3 বছরে আমরা একচ্ছত্রভাবে ন্যাটো ছাড়াও আমেরিকার নেতৃত্বেই এই যুদ্ধ, আসলে সেখানে রাশিয়াকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে। রাশিয়ার যে অ্যাগ্রেশন, যে ইনভেড, সেটাকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে, গণতন্ত্রকে সমুন্নত রাখার এবং একটা মেসেজ দেওয়ার সারা বিশ্বে যারা এরকম ডিক্টেটর আছে, যারা এরকম ল অ্যাবাইডিং স্টেট না, যারা সন্ত্রাস বা শক্তির মধ্য দিয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা এই সীমান্ত মানতে চায় না, নিজেদের স্বার্থে এক দেশ অন্য দেশ দখল করে, যেটা রাশিয়া করেছে 2014 সালে ক্রিমিয়া দখল করে নিয়েছে, এটা যাতে আর ভবিষ্যতে না হয়। ইন্টারন্যাশনাল অর্ডার, যেটা বিশ্বের যে শান্তি এবং প্রগতির জন্য যে আন্তর্জাতিক নিয়ম কানুন, সেগুলোকে রক্ষা করার জন্য আমেরিকা গত 3 বছর ধরে একটা স্বাধীন ও সার্বভৌম দেশ যেটা ইউক্রেন, তাকে সাপোর্ট দিয়ে আসছে, এবং তার সীমান্ত রক্ষায় শুধুমাত্র আমেরিকান বোট ছাড়া ইনডাইরেক্টলি দেয়ার আর মেনি আমেরিকান বোটস ইন গ্রাউন্ড। হাউএভার ডাইরেক্টলি আমেরিকান সোলজার সেখানে ডিপ্লয়েড হয়নি, কিন্তু আমেরিকান সোলজারদের সব ধরনের যে টুলস টু উইন দ্য ওয়ার সেখানে আমেরিকানরা ব্যবহার করেছে। এখন এই ক্ষেত্রে আমি এত তাড়াতাড়ি মন্তব্য করতে চাই না, এই কারণে বলেছি যে হয়তো আমেরিকা আলটিমেটলি সাপোর্ট করবে, শুধুমাত্র তার যে দেনাপানার হিসাব রয়েছে সেই কারণেই হয়তো এই মুহূর্তে আমাদের ন্যাটো বন্ধুদের, ইউরোপিয়ান বন্ধুদের ছাড়াইয়া আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট সেই ক্ষেত্রে একটা বড় ধরনের ডিফারেন্ট ডিল মেকিং স্ট্র্যাটেজি নিয়েছে। আমি এটাকে পজিটিভ দৃষ্টিতেই দেখি। তবে এর মধ্য দিয়ে তিনি তার রাশিয়ান যে অ্যাডভার্সারি, আমেরিকার অ্যাডভার্সারি, যেটা আমেরিকার শত্রু হিসেবে চিহ্নিত আন্তর্জাতিক মহলে, তাকে কোনো পজিটিভ মেসেজ দিয়েছেন কিনা সে বিষয়টা হলো বড় দুশ্চিন্তার বিষয়। যদি সেটাই হয়, তার সাথে কথা হয় এবং সেখানে মধ্যপ্রাচ্যে যে শান্তি আলোচনায় আমেরিকান প্রতিনিধি যে সমস্ত কথাবার্তা
আমরা যতটুকু শুনছি মিডিয়ার মধ্য দিয়ে, ভিতরে অনেক কিছু হয় ডিপ্লোম্যাসিতে, যেটা আমাদের কাছে হয়তো ওইভাবে আসবে না। তারা যতদিন ক্ষমতায় আসে তাদের ভিতরে কি ধরনের আলোচনা হয়েছে। তবে বর্তমান যে অ্যাকশন আমেরিকান ফরেন পলিসিতে, সেটা আমেরিকার রিটার্ন যে ফরেন পলিসি তার বিরুদ্ধে হয়তো সমসাময়িক সময় আমরা বুঝতেছি, সাময়িকভাবে আমরা বুঝতেছি এটা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে, আমেরিকার নেতৃত্বের বিরুদ্ধে, আন্তর্জাতিক রুল অফ দ্য অর্ডার যে ওয়ার্ল্ড অর্ডার সেটার বিরুদ্ধে। কিন্তু এখানে হতে পারে যে আমেরিকা বিশাল ইনভেস্টমেন্ট করেছে, আপনি দেখেছেন সেখানে, সেই ইনভেস্টমেন্টে রাশিয়া যদি দখল করেই ফেলে, যুদ্ধে যদি ইউক্রেন কোনো কারণে হারিয়ে যায়, আর সেই ক্ষেত্রে যে আমেরিকার যে ইনভেস্টমেন্ট, ন্যাটোর যে ইনভেস্টমেন্ট, সেটাকে রিকুপ করার জন্য অন্য কোনো প্রক্রিয়া নাই। তাই হয়তো আগামী দিন জেলেনস্কিকে এনে সেইখানে জাস্ট সেই বিষয়ে খেয়াল রাখবেন, ইরান, ইরাক, আফগানিস্তান যেসব দেশেই, এমনকি মধ্যপ্রাচ্য, কুয়েত, যেসব দেশেই যুদ্ধ বিধ্বস্ত হয়েছে, পরাশক্তি যারা তাদেরকে সাপোর্ট দিয়েছে, ইট ইজ নট কোনো মানবিক কারণে দেওয়া হয় নাই, এটা কোনো রকম ফ্রি সাপোর্ট না, এটা 3 গুণ দামে অস্ত্র বিক্রি করা, 3 গুণ দাম দিয়ে তাদের সহযোগিতা, কনসালটেন্সি আদায় করা। এবং সেই ক্ষেত্রে আমেরিকা হয়তো যে ইউক্রেনের যে বিশাল খনিজ সম্পদ রয়েছে, বিশাল যে অ্যাসেট রয়েছে, সেটার ক্ষেত্রে, সম্পদ রয়েছে, সেটার ক্ষেত্রে তাদের যে পাওনা অর্থ, তাদের যে পাওনা যে বিষয়টা, সে বিষয়টা লেনদেনটা চুকিয়ে নিচ্ছে হয়তোবা। তবে আমি আশা করি আগামী 2 বছরের ভিতরে এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যন্ত আপনারা দেখেছেন ট্রাম্প প্রশাসন যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, সেই সব সিদ্ধান্ত আপাত দৃষ্টিতে ফাইন্যান্সিয়ালি আমেরিকার পক্ষে হলেও ইন দ্য লং রান it will damage American economy, society and politics and the international influence. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।